আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে হলো ডিজিটাল মার্কেটিং এর যে ফেসবুক নিয়ে যে আমরা মানে সোশ্যাল মিডিয়া মার্কেট প্লাসের ১ম সাবজেক্ট যেটা সেটা হলো ফেসবুক, এবং এই ফেসবুক নিয়ে আজকে আমরা কথা বলবো। আর ১ম প্রশ্নটাই $১ ফেসবুক অ্যাড বাজেট সেলস কনভারসেশন কি সম্ভব কিনা? আসলে আমরা যে এই ডকুমেন্টটা যে বানাইছি, এটার ভিতরে আলোচনা করব শুধু ফেসবুকের অ্যাড বাজেট এবং সেলস কনভারসেশন সম্ভব কিনা, ঠিক আছে? আমরা বিভিন্ন দিক বিবেচনা করব, যেমন টার্গেটিং, বিজ্ঞাপনের ধরন, অপটিমাইজেশন, এছাড়াও কিছু বাস্তব উদাহরণ এবং টিপস অ্যান্ড আলোচনা করব, যা এই সীমিত বাজেটে সেলস কনভারসেশন বাড়াতে সাহায্য করতে পারে, ঠিক আছে? তো আমি আপনাদের দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে একেবারে ফরম্যাট আকারে সুন্দর করে তৈরি করে রাখছি, যাতে করে আপনি একজন নিউ যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনার এটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি যদি পুরাতনও হন, তাহলেও আপনার এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কেননা আপনি বিগত বছরে মনে করেন ২০১৬, ১৭, ১৮, ১৯, ২০, দ্যাটস মিন ২৪ সাল পর্যন্ত আপনি যেভাবে ফেসবুক মার্কেটিংটা করছেন, আর এখনকার যে ফেসবুক মার্কেটিংটা, এটা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে? একেবারেই ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে? সো অবশ্যই আপনাকে কি করতে হবে? এইটার অবশ্যই আপনাকে আপগ্রেড করতে হবে। কারণ এখন বর্তমানে আপনার ChatGPT অ্যাভেইলেবল। ঠিক আছে? ChatGPT একেবারে ছড়ায় ছিটায় আছে। আপনি যেকোনো ধরনের প্রশ্ন করবেন, ChatGPT আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আ ChatGPTর সাথে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর সাথে আপনাকে কি করতে হবে? আপনাকে ডেভেলপ করতে হবে। যত ডেভেলপ করতে পারবেন, ততই আপনার যে অভিজ্ঞতাটা আছে, সেটা আপনি সুন্দরভাবে শেয়ার করতে পারবেন। ঠিক আছে? সো ফার্স্ট টাইমেই আমরা কথা বলবো যে $১ যদি ফেসবুক অ্যাড বাজেট সেলস কনভারসেশন করতে হয়, তাহলে আমাদের টোটাল, হ্যাঁ, ৬ টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল টার্গেটিং, বিজ্ঞাপনের ধরন, অপটিমাইজেশন, সীমিত বাজেট, কৌশলগত অপটিমাইজেশন অ্যান্ড সফল কনভারসেশন। ঠিক আছে? সো $১ দিয়ে যদি আমরা সেলস কনভারসেশন করার একটা চ্যালেঞ্জিং কাজ করি, তবে একেবারেই অসম্ভব নয়, এরকম বিষয়টা না। ঠিক আছে? এক্ষেত্রে অবশ্যই কিছু বিবেচনার জিনিস রয়েছে। সেটার প্রথমত আপনার টার্গেটিং মার্কেট কোনটা? হ্যাঁ? কতটুকু আপনি নির্দিষ্ট এবং কতটুকু অফারটা আপনার কতটুকু আকর্ষণ? যেমন মনে করেন আমারও কিছু ক্লায়েন্ট আছে, যেমন মনে করেন সামথিং আপনার একটা প্রোডাক্টের দাম মনে করেন ৳১০, হ্যাঁ? এই কলমটার দাম মনে করেন মেবি এই কলমটার দাম আপনার কত? ৳৫, হ্যাঁ? এখন এই কলমটা যদি আমি ৳১০ সেল করতে চাই, তো কখনোই কিন্তু আমি এটা সেল করতে পারব না। দ্যাটস মিন আমরা শুধুমাত্র যদি বলি যে হ্যাঁ, $১ দিয়ে বাজেট করা সম্ভব, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে অবশ্যই আপনার টার্গেটেড মার্কেট কোনটা, সেইটা অবশ্যই জানতে হবে, হ্যাঁ? এরপর কি? অবশ্যই আপনার যে প্রোডাক্টটা আছে আর যে প্রোডাক্টটার উপরে যে অফার দিতেছেন মানে দাম, প্রাইস, ঠিক আছে? আপনি যেটা দিতেছেন সেইটা কতটুকু আকর্ষণীয়। আমরা কিন্তু সুপার শপে যাই, হ্যাঁ? সুপার শপে গেলে কিন্তু আমরা কিন্তু কিছু জিনিস পাই। যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ২ টা বাই করেন, ১ টা ফ্রি পান। এরকম আছে না? নুডলসের ভিতরে বেশিরভাগ এই প্রোডাক্টগুলো কিন্তু দেওয়া হয়। আপনি যদি ওই সময় ওই যে বাই ওয়ান গেট ওয়ান যে আপনি কিনতেছেন না, এটা একটা টেকনিক, ঠিক আছে? আপনি শুধুমাত্র ওই ৩ টা নুডলসের দাম আপনি একত্রিত করেন। আপনার মনে হচ্ছে কি জানেন? যে আপনি ২ টা নুডলসের টাকা দিয়ে ১ টা নুডলস আপনি ফেরত পাইতেছেন, মানে ফ্রি পাইতেছেন। আসলে বিষয়টা এরকম না ভাই। ঠিক আছে? ওই নুডলসগুলোর দাম ওইভাবেই ফ্যাক্টরি থেকে উৎপাদন করা হইছে। দ্যাটস মিন আকর্ষণীয় করে তোলার জন্য এখানে ওইটা করা হইছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাই গেট টু গেট ওয়ান ফ্রি। ঠিক আছে? এরকম আরকি। সো বিজ্ঞাপনের ভাষায় যদি ভিজুয়াল কনটেন্টের আপনি যদি মনোযোগ না দেন বা মনোযোগে যদি আকর্ষণ করতে পারেন, তাহলে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর ৩ নাম্বার জিনিসটা কি? সঠিকভাবে অপ্টিমাইজেশন এবং নিয়মিত পর্যবেক্ষণের ক্ষেত্রেই খুব জরুরি। আমরা বেসিক্যালি ক্যাম্পেইন একটা চালু করে দিছি। আমরা যে Facebook যেখান থেকে মার্কেটিং আমরা এটা করি, বেশিরভাগ মানুষই কি করি? আপনার Facebook এ যাই, পেজে যাই, ওইখানে অ্যাডস আছে, অ্যাডস এর ভিতরে ক্লিক করি। যে পোস্টটা করছি সেই পোস্টটা আমরা সিলেকশন করলাম। কইরা টার্গেটিং মার্কেটিং এই আমাদের লোকেশন দিয়া বয়স একটা সিলেক্ট করছি, অডিয়েন্স কিছু এখান থেকে দিলাম, জাস্ট এনাফ।
আরে ভাই যদি এরকমই যদি আপনার সেলস যদি অ্যাভেলেবেল আসতো তাহলে কিন্তু সবাই বড় লোক হয়ে যেত, ঠিক আছে? কোনো ব্যবসায়ী কিন্তু আর লস খাইতো না, ঠিক আছে? তো মূল কথা ৩টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। টার্গেটের মার্কেট কতটুকু নির্দিষ্ট আপনার সেটা আপনাকে জানতে হবে। আপনার প্রোডাক্টটা কতটুকু প্রাইজেবল দিক থেকে আকর্ষণীয় সেটার উপরও নির্ভর করে। এবং হচ্ছে হলো ভিজুয়াল কনটেন্ট। ভিজুয়াল কনটেন্ট বলতে হচ্ছে হলো আপনি যে পোস্টটা করছেন, হ্যাঁ? সেটা হইতে পারে একটা ভিডিও, সেটা হইতে পারে একটা পিকচার, ঠিক আছে? পিকচারের ভিতরে আমরা যে ধরনের টেক্সটগুলা মানে আমাদের ক্যাম্পেইনগুলো হয় সচরাচর বাঙালিরা যে ক্যাম্পেইনগুলো করে, মানে পোস্টারটা বানাইছে সেটার ভিতরে মনে করেন সে কি বানাচ্ছে, আপনি কি বানাইতেছেন সেইটার সম্পর্কে ডিটেইলসে সেখানে দেওয়া আছে। তো ভাই যখন আপনি ডিটেইলসে আপনার পোস্টারেই সব দিয়ে দিছেন, আপনার কাস্টমার আপনাকে মেসেজ করবে কেন? এটাকে আপনাকে বুঝতে হবে না? আপনি দেখবেন বড়, বড় যে ব্যানারগুলো থাকে রাস্তায় আমরা যখন বা বড়, বড় হাইওয়ে রোডগুলো দিয়ে পার হই তখন দেখবেন অনেক বড় একটা ব্যানার দেখা যায় অনেক বড়, বড়। সেখানে কিন্তু ২-৩ টা ছবি দিয়ে সাময়িক একটা জিনিস আকর্ষণ করে তুলছে যে ওই জিনিসটা এইটা। ঠিক আছে? সাবানের কথা বলতেছি। লাক্স সাবান আছে, বিভিন্ন ধরনের সাবান আছে। এই সাবানটার ১ম পার্টে যেভাবে মুভ করে রাখা হয়, আপনি কখনো দেখছেন যে ওই সাবানের উপরের দিকটা একেবারে হিজিবিজি করে রাখছে? কখনোই না। এটাকে বলে হচ্ছে ভিজুয়াল কনটেন্ট। ঠিক আছে? আপনি কনটেন্ট যেটা দিয়ে আপনি ক্যাম্পেইন তৈরি করবেন সেটা অবশ্যই আকর্ষণ এবং এখানে মনোযোগ থাকতে হবে। কালার কম্বিনেশন আছে। আপনি কি থিংকিং করাইতেছেন সেই জিনিসটা অবশ্যই কাস্টমারের অ্যাট্রাকটিভ জাগাইতে হবে। ঠিক আছে? এইটা। সঠিকভাবে অপ্টিমাইজেশন এবং নিয়মিত পর্যবেক্ষণ করা। আমরা Facebook এ ক্যাম্পেইন করি, কইরা ক্যাম্পেইন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, দ্যাটস ইট। আমরা এটা ফালায় রেখে গেছি। এটার মা বা ভাই-বোন কিছুই নেই। ঠিক আছে? ফ্রি মানে একেবারে বলতে পারেন এটার মানে কোনো ভ্যালুই থাকে না। ঠিক আছে? এরকম একটা আমরা হচ্ছে হলো ক্যাম্পেইন করি। তো এই যে ৩ টে বিষয় আছে, এই ৩ টে বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই $১ দিয়ে Facebook বাজেট করা সম্ভব। সেলস কনভারসেশন করা সম্ভব। ঠিক আছে? এরপরে আসেন কার্যকর টার্গেটিং ফানেল। আমরা ফানেল তৈরি করা নিয়ে তো বিস্তারিত আরো ডিপ ক্লাসে আমরা শিখব। তো ফানেল তৈরি করার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। নির্দিষ্ট গ্রাহক চিহ্নিত করতে হবে, যেটা রিমার্কেটিং থেকে আপনি করবেন। মার্কেটিং করা হইছে একবার, ওইখান থেকে আপনি সিলেকশন করবেন। প্রয়োজন বুঝুন। আপনার গ্রাহকের প্রয়োজন বুঝতে হবে। ভাই আপনি বিজনেস করতে আসছেন, আপনি যদি আপনার গ্রাহকের মানে প্রয়োজনটা যদি না বুঝেন তাহলে তো ভাই কখনোই সম্ভব না যে আপনি বিজনেস করবেন। ঠিক আছে? তারপর হচ্ছে হলো অফার কাস্টমাইজ করুন। ডিফারেন্ট অফার চেষ্টা করতে হবে। যেমন বর্তমানে একটা ট্রেন্ডিং অফার আছে। সেটা সে আতর বিক্রি করুক, সে বই বিক্রি করুক, সে গেঞ্জি বিক্রি করুক, এনিওয়ান সে দাঁতের মাজন বিক্রি করুক। সে যেই হোক না কেন তারা কি করতেছে বাইক দিতেছে, আইফোন দিতেছে, MacBook দিতেছে, বিভিন্ন ধরনের টিভি, ফ্রিজ হইতে শুরু করে ধুমাইয়া দিতেছে। ঠিক আছে? এটাকে বলে কি জানেন? গ্রাহকদের অফার কাস্টমাইজ করা হইছে। ভাই সবাইকে দিচ্ছে না সেটা আমরাও বুঝি। কিন্তু মূল কথা হচ্ছে হলো অফার কিন্তু টার্গেটিং কারণ কেননা আমরা বাঙালি হচ্ছে হলো লোভী মানুষ তো। তো সেক্ষেত্রে অবশ্যই অফার এরকম চাকচিক্যময় জিনিসটা দেখে হচ্ছে হলো অবশ্যই আমরা কি করি? প্রোডাক্টটা কিনতে বাধ্য হই। অন্ততপক্ষে নিজের কপালের লাক যেটা আছে সেটা বাছাই করার জন্য আমরা প্রোডাক্টটা কিনি। কারণ আমরা লটারি কিনি যেরকম জাস্ট ওই টাইপেরই হচ্ছে নিজেদের ভাগ্য মানে ভাগ্য ঠিকভাবে পরিচালনা করার জন্যই হচ্ছে হলো আমরা এই টিকিটটা কিনে থাকি। এরপর হচ্ছে হলো বিপণন অপটিমাইজ করুন। মানে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা কৌশলগতভাবে কি দিকটা আছে? মনে করেন আপনি একটা সাবান বিক্রি করতেছেন, সেই সাবান আপনার গায়ে মাখলে আপনার ত্বক ফর্সা হবে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই। লাক্স সাবানের অ্যাডভার্টাইজ কেউ দেখছেন কিনা আমি জানি না। তো ওইটার ভিতরে কিন্তু দেখানো হয় যে লাক্স সাবান লাগানোর পরে সে চাঁদের মতন জ্বলতাছে। ঠিক আছে? দ্যাটস মিন মানুষের কনসেপ্টে মাথার ভিতরে এতটুকু ঢুকাইছে যে এই সাবানটা যদি আপনি গায়ে মাখেন তাহলে আপনি একেবারে ওই রানী এলিজাবেথের মতন কিংবা হচ্ছে বিশ্ব সুন্দরীদের মতন আপনি হচ্ছে দেখতে লাগবেন। এরকম আরকি। ঠিক আছে? সো অবশ্যই টার্গেট মানে কার্যকর যে টার্গেট ফানেলটা আছে সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে জাগা মতন ব্যবহার করতে হবে এটাই। এরপরে হচ্ছে হলো আ যদি আপনার $১ এর যদি আপনি বাজেট কনভারসেশন পেতে হয় তাহলে অবশ্যই কাদেরকে টার্গেটিং করবেন সেই বিষয়টা হচ্ছে হলো কি আমরা এখানে ছোট্টভাবে তুলে দেই। স্থানীয় টার্গেটিং।
স্থানীয় টার্গেটিং বলতে আমরা বুঝাইছি, আপনি যে বিজনেসটা যদি আপনার অফলাইন কিংবা ফিজিক্যালি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি যেখানে আছেন, সেখানেই আগে হচ্ছে হলো সেই এলাকার ভিতরে আগে বিজ্ঞাপনটা করেন। আগে আপনার এলাকার মানুষদেরকে অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেন। ঠিক আছে? মানে স্থানীয়ভাবে টার্গেটিং করা মানে লোকাল মার্কেট প্লেস। ঠিক আছে? এরপর হচ্ছে হলো কাস্টম অডিয়েন্স। বর্তমান গ্রাহকদের কাছে যদি আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য ইমেইল এবং ফোন নম্বর ব্যবহার করেন, তাহলেও কিছুটা হচ্ছে হলো কাজে লাগতে পারে। কিন্তু কেননা আমরা বেসিক্যালি হচ্ছে হলো ইমেইল মার্কেটিং এর থেকে WhatsApp মার্কেটিংটা হচ্ছে সবথেকে বেশি করি। ঠিক আছে? যেটার কারণে মনে করেন আপনার ১০ জনকে মেসেজ দিলে আপনার ৫ জন হয়তোবা ওইখান থেকে আপনাকে কি করবে? রিটার্ন করবে। মানে আপনার যে প্রশ্নের উত্তরটা আছে বা আপনি যে একটা আ তাকে কথা বলছেন সেই জিনিসটা হচ্ছে হলো সে হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে। ঠিক আছে? এতটুকু। এরপর হচ্ছে হলো কি লুক এলাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স হচ্ছে হলো আমরা যখন একটা ক্যাম্পেইন বা মানে আমরা একটা ক্যাম্পেইন শেষ হয়ে গেছে বা মনে করেন ১ মাস আগে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা হচ্ছে হলো আপনার কাস্টমার আপনার কাছ থেকে একজন নিছে। এরপরে হচ্ছে হলো ২য় বার, হ্যাঁ? ২য় বার হচ্ছে হলো সে আপনার কাছ থেকে সেটা কিনতে পারে এরকম একটা আশঙ্কা করে তাকে হচ্ছে আপনি আলাদাভাবে তাকে সিলেকশন করে রাখছেন এবং তাদের জন্য আলাদা একটা ক্যাম্পেইন আপনি তৈরি করছেন। দ্যাটস মিন হচ্ছে সেরা গ্রাহকদের মধ্যে দেখতে নতুন গ্রাহকদের কাছে পৌঁছানো। মনে করেন আপনার যে মানে আপনি যেটা বুঝাইছি আরকি, আপনার যে কাস্টমারটা আছে সেই কাস্টমারদের মাধ্যমে যে মনে করেন আমি একটা জিনিস পারফিউম ইউজ করলাম। আপনার ফ্রেন্ড এসে দিয়ে বলল, "কিরে তোর পারফিউমটার ঘ্রাণটা তো অনেক সুন্দর। এটা কোথায় পাইছস?" তখন আপনি হয়তোবা দেখায় দিবেন যে, "আমি অমুক জায়গা থেকে কিনছিলাম।" এটাকেই বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। মানে আপনার মাধ্যমে আপনার কাজটা আপনার মাধ্যমেই মানে আপনার যে সেরা গ্রাহক আছে তার মাধ্যমেই হচ্ছে কি আরেকটা গ্রাহক তৈরি করা। এটাকেই বলা হচ্ছে হলো লুক লাইক অডিয়েন্স। এরপর হচ্ছে হলো আগ্রহ ভিত্তিক টার্গেটিং। ঠিক আছে? মনে করেন অনেক ব্যক্তি আছে আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার যে ফেসবুকে যে আপনি অ্যাড চলতেছে সেখানে ঢুকছে, সে বিস্তারিত দেখছে, আপনাকে প্রশ্ন করছে, সবকিছু জিজ্ঞাসা করছে, করেও অ্যাড টু কার্ট করে সে হচ্ছে হলো চিন্তা ভাবনায় মগ্ন হয়ে গেছে। ঠিক আছে? তো ওই ব্যক্তিকে বারবার বিজ্ঞাপন দেখানোর জন্য যে বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুকে যে একটা অপশন আছে ওইটা ব্যবহার করতে পারবে যাকে বলা হয়েছিল আগ্রহ ভিত্তিক টার্গেটিং মানে ইন্টারেস্ট। ঠিক আছে? সো আপনি তখন দেখা গেছে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার দাম হচ্ছে মনে করেন ৳১,০০০। হ্যাঁ? আপনার ওই কাস্টমারটা এড টু কার্ট করে চলে গেছে, তার আর কোনো খোঁজখবর আসতেছে না। তখন আপনি কি করলেন? তাকে একটা অফার দিলেন যে আজকে থেকে এত পর্যন্ত অফারের ভিতরে যদি আপনি নেন তাহলে আপনার এই প্রোডাক্টটার দাম হচ্ছে হলো ৳৮৯৯ মানে কি বা ৳৮৯৯ বা ৳৯৫০। ঠিক আছে? এরকম একটা আপনি অফার তাকে হচ্ছে হলো দিয়ে দিলেন। তখন হচ্ছে কি করবে? তার কিন্তু আগ্রহ বাড়বে তখন, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই এইভাবে আগ্রহভিত্তিক টার্গেটিং গুলো করে হচ্ছে কি আমাদের সেলস কনভারসেশনটা বাড়ানো যায়। তারপর হচ্ছে হলো কোন ধরনের বিজ্ঞাপন এবং ব্যবহার করা উচিত, ঠিক আছে? বর্তমানে। টেলিভিশন বিজ্ঞাপন এটা অনেক পুরাতন জিনিস, ঠিক আছে? টেলিভিশনের বিজ্ঞাপন অনেক হয়, এখনো হইতেছে। এটা অনেক আবার হচ্ছে হলো ব্যয়বহুল পরিকল্পনা এটা, ঠিক আছে? যাদের অঢেল টাকা আছে তারাই হচ্ছে হলো টেলিভিশনের বিজ্ঞাপনগুলো দিতে পারে। এরপর হচ্ছে রেডিও বিজ্ঞাপন, এটাও ঠিক আছে কিন্তু রেডিও আসলে এখন এফএম রেডিও খুব কম মানুষে শুনে। ওই যারা গাড়ির ভিতরে গাড়ি-টাড়ি চালায় ড্রাইভার তারাই হচ্ছে হলো বেশিরভাগ এই রেডিওটা শুনে, ঠিক আছে? এরপর হচ্ছে হলো প্রিন্ট বিজ্ঞাপন যেখানে হচ্ছে হলো লক্ষ্যবস্তু শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ঐতিহ্যবাহী পদ্ধতি এটা। ঠিক আছে? মানে আপনার বাংলাদেশে দেখবেন আপনার নির্বাচন আসলে কিন্তু পোস্টারে ভইরা যায়। তো ওই টাইপের আরকি এটা ঐতিহ্যবাহী আরকি বিজ্ঞাপন যেটা কিনা হচ্ছে হলো আপনি কন্টিনিউ দিবেন। আর বর্তমানে যে বিজ্ঞাপনটা চলতেছে এটাকে বলা হচ্ছে হলো ডিজিটাল বিজ্ঞাপন যেটা নিয়েই আমরা আলোচনা করছি। এখানে খুব সহজেই আপনি লক্ষ্যবস্তুতে শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ইজি একটা মাধ্যম এবং হচ্ছে হলো খরচ এবং কার্যকর এবং মানে খরচ অল্প কিন্তু খুব মানে অল্প জিনিসই আপনার মানে কার্যকর জিনিসটা কার্যকর হবে। তারপর হচ্ছে হলো ডিজিটালেও কিছু গোলমাল দ্বারা অবহিত হতে পারেন। যেমন মনে করেন হুদাই কাস্টমার আইছে, আপনাকে জিজ্ঞাসা করছে কইরা হচ্ছে হলো আপনার কাছ থেকে কোনো প্রোডাক্টও নেয় নাই, কিছু নেয় নাই এটাই। আর সবথেকে কোন বিষয়টার উপরে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার আ জিনিসটা মানে যে জিনিসগুলো আছে আপনার কাস্টমার অডিয়েন্স বাড়ানোর জন্য যে কাজগুলা করতে হয়, সেটার ভিতরে ১ম যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো বুস্ট পোস্ট, এরপর হচ্ছে লিড জেনারেশন, এরপর হচ্ছে হলো ভিডিও অ্যাড।
সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে হলো ভিডিও অ্যাড। আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যদি আপনি সুন্দর করে মোশন গ্রাফিক্সের মাধ্যমে যদি ভালো একটা যদি অ্যাড বানাইতে পারেন, ঠিক আছে? তাহলে ওই প্রোডাক্টটা সেলস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে হলো অপ্টিমাইজেশন প্রক্রিয়া, যেটা কিনা হচ্ছে ভেরিয়েবল বিশ্লেষণ এবং হচ্ছে সীমাবদ্ধতা মূল্যায়ন এবং হচ্ছে অ্যালগরিদম প্রয়োগ করা এবং মডেল তৈরি করা। এই বিষয়গুলো হচ্ছে হলো আমরা আসলে ডিপ ক্লাসগুলোর ভিতরে সুন্দরভাবে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এরপরে আসেন হচ্ছে হলো অবশ্যই একটা ক্যাম্পেইন আপনি করছেন, মানে ভালো একটা দিছেন, ভালো ফলাফল আপনি যদি পাইতে চান, তাহলে আপনাকে ৪ টা জিনিস মাথায় রাখতে হবে। এর ভিতরে ১ম টা হলো A/B টেস্টিং, মানে কোনটি সেরা পারফর্ম করে তা নির্ধারণ করতে বিভিন্ন বিজ্ঞাপনের উপরে পরীক্ষা করতে হবে। ঠিক আছে? মনে করেন আপনি ১০ টা ক্যাম্পেইন চালাইছেন, এর ভিতরে ২ টা ক্যাম্পেইনের ভিতরে আপনি A/B টেস্টিং আপনি কি করছেন? সিলেক্ট করে রাখছেন। তো সেইটা সিলেক্ট করার পরে আপনার এই যে A/B টেস্টিংটা যেটা আছে, এইটা হচ্ছে হলো আপনার যে আপনার কোন বিজ্ঞাপনটা ভালো চলছে সেইটার আপনি পরীক্ষা-নিরীক্ষা করে সেখান থেকে আপনার জিনিসটা করতে পারবেন যে হ্যাঁ, আমার এটাতে ভুল হইছে, এটাতে ভুল হয় নাই। তার মানে এটা ভালো চলছে, এটাকে আপনি কপি করে আবার রিটার্ন আপনি ক্যাম্পেইন চালাইতে পারবেন। ফ্রিকোয়েন্সি, ব্যবহারকারীদের বিরক্তি এড়াতে বিজ্ঞাপনের ফ্রিকোয়েন্সি পরিচালনা করতে হবে। ঠিক আছে? মনে করেন আপনি ক্যাম্পেইন দিলেন, সব ক্যাম্পেইন না দেখা পর্যন্ত কোনো কাস্টমার যাইতে পারবে না। এরকম যদি হয় তাহলে তো ভাই আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। ঠিক আছে? আমরা দেখবেন YouTube বলেন, Facebook বলেন, আমরা ভিডিও দেখার মাঝখানে স্কিপ অ্যাড আসে। ঠিক আছে? তো এটাকে আমরা ফ্রিকোয়েন্সি হিসাবে ধরতে পারি। তো এইটাই হচ্ছে হলো স্কিপ অ্যাড, যে স্কিপ অ্যাড এর মাধ্যমে হচ্ছে হলো কি কাস্টমার ১ম ৬ সেকেন্ড দেখছে, এরপরে যদি তার দেখতে মনে চায় তাহলে হচ্ছে সে ওইখানে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারে। আর এটা অবশ্যই ব্যবহারকারীদের বিরক্তি এড়াতে এই জিনিসগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে সময়। ব্যবহারকারীদের কার্যকলাপের উপর ভিত্তি করে আপনার বিজ্ঞাপনের সময়সূচি অপ্টিমাইজেশন করতে হবে। এখন মনে করেন বাংলাদেশের টাইম অনুযায়ী আমাদের যদি কোনো ভালো একটা কাস্টমার থাকে, বিগ পার্টি থাকে, যে আমাদের প্রোডাক্টগুলো খুব মানে লাক্সারিস, তো সেক্ষেত্রে আমাদের ওই ধরনের কাস্টমারদেরকে আমাদের যদি টার্গেট করতে হয়, তাহলে হচ্ছে হলো আমাদের ক্যাম্পেইনগুলো চালাইতে হবে হচ্ছে হলো দুপুর ২ টার পরে। এটা আমার মতামত আর আমার ওপিনিয়ন, মানে আমি যেভাবে ফলাফল পাইছি ওইটা আরকি। ঠিক আছে? দুপুর ২ টার পরে যদি আপনি ক্যাম্পেইন চালু করে দেন তাহলে ওটা অ্যাক্টিভেশন হইয়া সবকিছু রিচ আউট হইতে মনে করেন আপনার কাস্টমারের কাছে পৌঁছাইতে ৪টা ৫টা বেজে যাবে। ঠিক আছে? ৪টা ৫টা বাজলে তখন হচ্ছে হলো আপনার ওই কাস্টমারকে ধরার সময়সূচিটা সবথেকে ভালো। এটাকে অপ্টিমাইজ, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করা। আমরা অনেক বিজনেসম্যানই আছি, অনেকেই আছি যারা হচ্ছে হলো ওই ক্যাম্পেইন দিতেই আছি, ক্যাম্পেইন দিতেই আছি, ক্যাম্পেইন দিতেই আছি, ক্যাম্পেইন দিতেই আছি। সেল আসুক আর না আসুক, ক্যাম্পেইন দিতে আছি। কিন্তু তাদেরকে যদি আমরা বলি যে ভাই আপনি একটা মোবাইল ফ্রেন্ডলি একটা ব্যবহারকারী ল্যান্ডিং পেজ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমারের আগ্রহটা বাড়বে। দেখেন, আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আপনি নামবেন মাঠে, তখন কিন্তু সেই প্রোডাক্টটা যখন আপনার এই ভালো একটা সেলসে যায় দাঁড়াবে, তখন কিন্তু আপনি আপনার কাস্টমারকে কিন্তু মেসেজ দেওয়ার মতন সময় পাবেন না। ঠিক আছে? তো তখন কিন্তু ল্যান্ডিং পেজটা কাজ হবে। কেননা আপনার কাস্টমার রিভিউগুলো দেখা যাচ্ছে। আপনার প্রোডাক্টের কি আছে না আছে, খুঁটিনাটি এভরিথিং আপনার ল্যান্ডিং পেজে দেওয়া আছে। দ্যাটস মিন আপনার কাস্টমার আপনাকে প্রশ্ন করার কোনো সুযোগই নেই। ঠিক আছে? তার ভাল লাগছে, সে অর্ডার করে দিছে। দ্যাটস ইট, এতটুকুই। তো এইজন্য ল্যান্ডিং পেজের প্রভাবটা সবথেকে বেশি। বাস্তব উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে বাস্তব জীবনের উদাহরণগুলির ভিতরে বৈজ্ঞানিক তথ্যগুলিতে বোধগম্য করে তোলে। যেমন মনে করেন আপনি যদি মনে করেন বাস্তব উদাহরণ হিসেবে যদি চান যে আপনার ক্যাম্পেইনটা কতটুকু আসলে ওই যে ফার্স্ট টাইমে বলছি যে আপনার অভিজ্ঞতার ভিতরে আপনি ফার্স্ট টাইমে ক্যাম্পেইন দিছেন, কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা আপনি পর্যবেক্ষণ অপটিমাইজেশন করলে তখন যে হচ্ছে হলো আপনি সেটার উপরে বোধগম্য হবে। দেন যে আপনি তার উপরে তথ্যগুলো মানে একটার সাথে একটা মিলে তারপর হচ্ছে আপনি কি করলে ভালো হয় সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। শেখার কার্যকারিতা যেমন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট আপনি বিজনেসে নামলেন, অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি আপনি কোনো ধরনের শিক্ষা না থাকে তাহলে অবশ্যই আপনার কোনো লাভ নেই। এরপর হচ্ছে হলো চিন্তার প্রভাবনা এবং প্রসার। অবশ্যই আপনাকে থিংকিং করতে হবে। ঠিক আছে? আপনি যত বেশি থিংকিং করবেন তত ভালো রেজাল্ট আপনার কাছে বের হবে। ঠিক আছে? জ্ঞানের গভীরতা ওই সেম জিনিস, আর কিছুই না। এরপর আসেন কিছু ছোট ব্যবসায় সফলভাবে $১ বাজেটের এবং সেলফ কনভারসেশন করি। সেটা হচ্ছে হলো একটাই, কুপনের অফার দেন, ছাড় দেওয়া এবং স্থায়ী ক্লায়েন্টের কাছে পৌঁছানো। এই ৩ টে জিনিস মাথায় রাখলেই হবে। আর কিছু প্রয়োজন নাই।
ঠিক আছে? এরপর হচ্ছে হলো আরো যে ৪ টা জিনিস সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং হচ্ছে নিয়মিত ব্যায়াম, ইতিবাচক মনোভাব, যেটা কিনা হচ্ছে হলো যে ক্যাম্পেইনটা চালু করবে বা যে বিজনেসটা রান করতেছে তার জন্য এইটা সবথেকে জরুরি। তো শেষে আমরা একটা জিনিসই বলতে পারি যে ফেসবুকের বিজ্ঞাপনের কৌশলের ভিতরে সবথেকে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হলো ধৈর্য, সৃজনশীলতা, মূল্য সংযোগ এবং হচ্ছে গ্রাহকের সাথে সম্পর্ক। আমরা অনেকেই আছি ধৈর্য ধারণ করতে পারি না। যার কারণে দেখা গেছে ২ দিনে $৬০ কাইটে নিয়ে ২ দিনে $১০ কাইটে নিয়ে গেছে। ও বু কি সমস্যা! এত টাকা কাইড়ে লইয়া গেছে গো উফ! মানে বিজনেস শুরু করার আগেই চিন্তা করা হইছে হলো আপনি একেবারে লসের সম্মুখীন পড়ে গেছেন এতটাই। ঠিক আছে? এরপর হচ্ছে হলো অবশ্যই সৃজনশীলতার ভিতরে আপনার ভিডিও, ছবি, কনটেন্ট ব্যবহার করতে হবে যেটা কিনা আকর্ষণীয়ভাবে আপনাকে তৈরি করতে হবে। মূল্য সংযোজন অবশ্যই বিশেষ অফার, ডিসকাউন্ট এগুলো ফ্রি শিপিং এগুলো থাকতে হবে যাতে করে হচ্ছে আপনার কাস্টমার আপনার প্রতি ভিড়ে। গ্রাহকদের সাথে অবশ্যই গ্রাহক আপনার সাথে উল্লাপাল্লা চিল্লাচিল্লি করতেই পারে। তাদের সাথে কখনোই চিল্লাচিল্লি করা যাবে না। তাহলে আপনার সাথে গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে না। তো সর্বশেষ একটা কথাই বলা যায় $১ বাজেট এবং সেলস কনভারসেশন অবশ্যই কঠিন কাজ। তবে সঠিক পরিকল্পনা এবং সুনির্দিষ্ট টার্গেটিং এবং নিয়মিত অপ্টিমাইজেশন এর মাধ্যমে এক এটি সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে ধৈর্য ধরতে চেষ্টা করতে হবে এবং ক্রমাগত আপনার কৌশল পরিবর্তন করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত ফলাফল পান। ঠিক আছে? আমরা যেরকম কিপটামি করি বাঙালিরা বিজনেস করার সময় ও ডিজিটাল মার্কেটিং এ যেমন মনে করেন আমরা সীমিত বাজেট দেই, উচ্চ প্রতিযোগিতার জিনিসগুলা নিয়ে লাফালাফি করি এবং সীমিত নাগালে হইলেই হচ্ছে হলো আমরা কি করি? আমরা এই কাজগুলা করি। সো সবকিছু মিলেই হচ্ছে হলো কি আমরা হচ্ছে হলো কি মানে তেল কম ভাজা মচমচা ইচ্ছা জিনিস নিয়েই হচ্ছে হলো আমরা কি করি? আমরা সামনে আগানোর চেষ্টা করি। কিন্তু অবশ্যই আপনাকে যদি ভালো একটা সেলস জেনারেট করতে হয় তাহলে অবশ্যই আপনার সুনির্দিষ্ট টার্গেটিং থাকতে হবে। নিয়মিত অপ্টিমাইজেশন করতে হবে এবং ধৈর্য এবং কৌশল দিয়া তারপর হচ্ছে হলো আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।